আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের দামামা বেজে উঠবে হুঙ্কার ইরানের। জানিয়ে দেব ইসরায়েলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান 52 দেশের। এরপরে রয়েছে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া, বিপদে পড়তে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এরপরে রয়েছে গত 24 ঘন্টায় ইউক্রেনে আরও 3 শতাধিক সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে নোবেল পুরস্কার পাবেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের দামামা বেজে উঠবে হুঙ্কার ইরানের। গাজা ও লেবাননে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ চলছে তা মধ্যপ্রাচ্যের বাইরেও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, তা বরং অন্যান্য অঞ্চলেও দাবানলের মতো ছড়িয়ে পড়বে এবং নিরাপত্তাহীনতা ও অস্থিরতা তৈরি করবে। এদিকে জার্মান সংবাদ মাধ্যম স্পাইগলের দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমাদের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছেন আব্বাস আরাগচি। তিনি বলেন, ইসরায়েলিদের অভিযানে গাজায় 50,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। জার্মান সরকার এর নিন্দা জানায়নি, মানবাধিকার কাউন্সিলের প্রস্তাব উত্থাপন করেনি, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেনি। এগুলো সবই তাদের দ্বিমুখী নীতি। আব্বাস আরাগচি বলেন, যারাই পশ্চিমাদের নীতির বিরুদ্ধে যাবে তারাই সন্ত্রাসী, আর যারা পশ্চিমাদের অনুসরণ করবে তারা ভালো বন্ধু। এটা দ্বিমুখী নীতি, এটি ভুল নীতি। এই আচরণ করে ইউরোপের সভ্যতা এবং মানবাধিকারের প্রতীক হতে পারে না। গত বছরের অক্টোবরে ইসরায়েলের মধ্যাঞ্চলে ঢুকে 1200 জনেরও বেশি মানুষকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। এরপরই সেদিনই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে মধ্যপ্রাচ্যের ইসরায়েল। তাই বাড়িঘর ধ্বংস করার পাশাপাশি হত্যা করে হাজার হাজার বেসামরিক মানুষ। এরপর গাজা যুদ্ধ থেকে সামরিক শক্তি লেবাননের দিকে ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল। চলতি বছরের সেপ্টেম্বর থেকে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পুরো মাত্রায় যুদ্ধ চলছে। লেবাননে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জেনারেল নিহত হওয়ার পর গত 1 অক্টোবর ইসরায়েল নজিরবিহীন হামলা চালায়। ইরান ওই দিন ইসরায়েলি ভূখণ্ডে শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। এই হামলার জবাবে গত 26 অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টাপাল্টি ওই হামলায় 2 দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক করলেও তেহরান কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এক্ষেত্রে তেহরান কৌশলী আচরণ করছে। তারা বলছে, গাজা এবং লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি ইরানের প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। যদি ইসরায়েলিরা যুদ্ধবিরতি মেনে নেয় এবং এই অঞ্চলে নিপীড়িত ও নিরপরাধ মানুষকে গণহত্যা বন্ধ করে, তাহলে সেটি তেহরানে পাল্টা জবাবের প্রতিক্রিয়ায় মাত্রা ও ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে ইসরায়েলের কাছে অনতিবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান 52 দেশের। জাতিসংঘের 52টি দেশের সদস্য ইসরায়েলের কাছে অনতিবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে ইসরায়েলের সামরিক রপ্তানি স্থগিত করার আহ্বান জানিয়েছে এই দেশগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাক্ষরকারী দেশগুলো গাজা এবং অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সংকটের বিষয়ে তাদের ক্রমবর্ধমান আশঙ্কা প্রকাশ করছেন। এছাড়া চিঠিতে অস্ত্রের প্রবাহ রোধ করার জন্য আন্তর্জাতিক চাপের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে, যা সম্ভাব্য সংঘর্ষকে বাড়িয়ে তুলতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান অবশ্য আগে থেকে নাকচ করে আসছে ইসরায়েল। এমনকি জাতিসংঘে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিষিদ্ধ করেছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। তাই এটা সহজেই অনুমেয়। অস্ত্র বিক্রি বন্ধে 52 দেশের এই উদ্যোগ ইসরায়েলের সামরিক পদক্ষেপে কোনো হেরফের হবে না। মূলত ইসরায়েল অস্ত্র বিক্রির এই আহ্বানটি প্রতীকী। তবে এই পদক্ষেপের কারণে কিছু দেশ ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, কিছু দেশ ইসরায়েলের কাছে তাদের সামরিক সহযোগিতা পুনর্বিবেচনা করতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের মতো বড় শক্তিগুলো তাদের নীতিতে কোনো পরিবর্তন আনবে বলে মনে হয় না। এদিকে এবার নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পূর্ব দিকে পতনের আগে ক্ষেপণাস্ত্রটির রেকর্ড ৮৬ মিনিট উড্ডয়ন করে। দক্ষিণ কোরিয়া ও জাপান এমনটি বলছে। বিবিসি জানিয়েছে, আইসিবিএমটি একটি তীক্ষ্ণ কোণে নিক্ষেপ করা হয়। এটি ৭,০০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল। বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, যা জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন। এমন সময় এই ঘটনা ঘটল যখন দুই কোরিয়ার মধ্যে চরম সম্পর্ক অবনতির দিকে। সিউল নিয়ে পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়া বুধবার সতর্ক করে বলে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৫ই নভেম্বর। এর ঠিক আগে উত্তর কোরিয়া আইসিবিএম ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই পরীক্ষার লক্ষ্য ছিল এমন অস্ত্র তৈরি করা যা আরও দূরে এবং উচ্চতায়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিরলভাবে প্রকাশিত একই দিনে এক প্রতিবেদনে বলেন, এই উৎক্ষেপণ আমাদের শত্রুদের জন্য জবাব দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তিনি উৎক্ষেপণটিকে যথাযথ সামরিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তি বাড়ানোর নীতি থেকে কখনোই সরে আসবে না। মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবারের এই উৎক্ষেপণকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে আরও ৩ শতাধিক সেনা নিহত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী কুরস্ক সীমান্তে ৩ শতাধিকের বেশি সৈন্য হারিয়েছে। এছাড়া ইউক্রেনের ২টি পদাতিক যুদ্ধযান, একটি সাঁজোয়া যুদ্ধযান, ৬টি মর্টার, ২টি ইলেকট্রনিক যুদ্ধের স্টেশন এবং ৪টি মোটরযান ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে। রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, এই নিয়ে কুরস্ক সীমান্তে সামরিক সংঘর্ষের সময় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ৩০,৮০০ সৈন্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি ইউক্রেনের ১৮৯টি ট্যাঙ্ক, ১২৩টি পদাতিক যুদ্ধযান, ১০৭টি সাঁজোয়া বাহন, ১,০৯৫টি সাঁজোয়া যুদ্ধযান, ৮৩৩টি মোটরযান এবং ২৩২টি আর্টিলারি অস্ত্র ধ্বংস করা হয়েছে। এদিকে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের ২টি মানুষ্যবিহীন ড্রোন ইউএভি ধ্বংস হয়েছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনটি দাবি করছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বগোমাজ তার টেলিগ্রাম চ্যানেলে শনিবার এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, দায়িত্বে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমায় ২টি ইউএভি ড্রোন আটকায় এবং ধ্বংস করে। এই ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি এবং জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে বলেও জানায় গভর্নর। এদিকে ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে নোবেল পুরস্কার পাবেন ডোনাল্ড ট্রাম্প। ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তে সালভিনি বলছেন, ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে সফল হলে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা উচিত। ডানপন্থী লীগ পার্টির বিশিষ্ট এই নেতা আরও বলেছেন, যারা রাশিয়ার এবং ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপন করতে পারে, এই প্রচেষ্টার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যোগ্য। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্কাই নিউজ। সালভিনি বলেন, যদি কেউ ইউক্রেনে শান্তি আনতে পারে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প, তার এই প্রচেষ্টার জন্য পুরস্কৃত হওয়া উচিত। যদি শান্তি পুনরুদ্ধার করা যায়, বিশেষ করে আলোচনার মাধ্যমে, তাহলে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে এমন একটি অর্জনের উপযুক্ত স্বীকৃতি। ইউক্রেন যুদ্ধ এখন ৩ বছরের কাছাকাছি। কিভাবে এই যুদ্ধ থামবে, এই নিয়ে সংকট চলছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে প্রচুর আর্থিক এবং সামরিক সহায়তা দিয়ে আসছে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন।